ভাগীরথীর এক তীরে নবদ্বীপ আর এক তীরে মায়াপুর এবং চৈতন্যদেবের জন্মস্থানকে কেন্দ্র করে এই দুদিকের মধ্যে প্রচুর দড়ি টানাটানি আছে। মায়াপুরের মূল আকর্ষণ হচ্ছে ইস্কনের চন্দ্রোদয় মন্দির। বেশিরভাগ পর্যটক পর্যটক বলি বা তীর্থযাত্রী বলি যাই বলি, তারা ওই ইস্কনের মন্দির দেখেই মোটামুটি ক্ষান্ত হয়ে যান। কিন্তু মায়াপুরে ইস্কনের মন্দির ছাড়াও বেশ কিছু ঐতিহাসিক জায়গা আছে। আজ আমার গন্তব্য মায়াপুরে ইস্কনের মন্দির ছাড়া অন্য যে মন্দিরগুলো আছে বা ঐতিহাসিক জায়গাগুলো আছে সেইগুলো। মায়াপুরে এসে মায়াপুরের মন্দির দেখা ছাড়াও আরো অনেক কিছু দেখার আছে। যেমন সবচেয়ে বড় যে ঐতিহাসিক জায়গাটা দেখার আছে সেটা হচ্ছে মল্লাল সেনের, তাছাড়া চাঁদগাজীর সমাধি, সে আর এক ঐতিহাসিক জায়গা। ঠাকুর ভক্তিবিনোদ দাসের সমাধি, তার প্রতিষ্ঠিত চৈতন্য জন্মস্থান, রাধারানীর মন্দির, অনেক কিছু দেখার আছে। আজকে মায়াপুর এসেছি, সেখান থেকে একটা টোটো ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়লাম সেই সব জায়গা দেখার জন্য। ঘন্টা 2-2.5 সময় লাগবে। আপনারাও মোটামুটি একবার এসে এই জায়গাগুলো ঘুরে দেখেন। প্রথমেই এলাম মায়াপুরের মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। এখানেই আছে ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি। এখানেও নিম গাছের নিচে ছোট্ট একটা মন্দির এবং সেখানেই নাকি মহাপ্রভু জন্মেছিলেন, তেমনটাই দাবি। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মায়াপুরের চৈতন্যদেবের জন্মস্থান বলে চিহ্নিত, এবং মায়াপুরে চৈতন্যদেবের জন্মস্থান জানতে হলে প্রথমে যাকে জানতে হবে তার নাম হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর। এই ভক্তিবিনোদ ঠাকুর কে ছিলেন? ভক্তিবিনোদ ঠাকুর তিনি ছিলেন হিন্দু কলেজে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর এদের সহপাঠী। তিনি 1880 সালে গবেষণা করে স্থির করেন যে এইটাই হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থান। পরে 1971 সালে মায়াপুরে যেটা চন্দ্রোদয় মন্দির সেটা তৈরি হয়, কিন্তু 1880 সালে প্রথম ভক্তিবিনোদ ঠাকুর গবেষণা করে স্থির করেন যে চৈতন্যদেবের আদি জন্মস্থান হচ্ছে মায়াপুর। তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন। এই যে সমাধিটা এটা হচ্ছে সেই আচার্য ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি, এবং আচার্য ভক্তিবিনোদ ঠাকুরের নামাঙ্কিত স্কুল এখানে গড়ে উঠেছে। চৈতন্যদেবের জন্মস্থান দেখে এবার আমি যাচ্ছি চৈতন্যদেবের মাসির বাড়ি দেখতে, যেটাকে বলা হয় চৈতন্য মঠ। এটাকে বলা হয় রাধারানীর মন্দির। এটার আর একটা পরিচিতি হচ্ছে যে মহাপ্রভুর মাসির বাড়ি। আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনি এই মঠ এবং মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, তার সমাধিস্থল। এখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কে? তিনি হচ্ছে ভক্তিবিনোদ দাস ঠাকুর, তার পুত্র। এই যে মাসির বাড়ি বলে যেটা বলা হয় সেখানকার প্রতিষ্ঠাতা, এবং তিনি শ্রীল প্রভুপাদ মায়াপুরের যিনি প্রতিষ্ঠাতা তার দীক্ষাগুরু, তার সমাধি হচ্ছে এইটা। এই মন্দিরে এখানে চৈতন্যদেবের পাদুকার ছাপ রাখা আছে। এবারে এলাম চাঁদকাজীর সমাধিস্থানে। এই যে দাঁড়িয়ে আছি চাপা গাছের নিচে, এটা হচ্ছে চাঁদকাজীর সমাধি। চাঁদকাজীর সমাধি চৈতন্যদেব নিজের হাতে দিয়েছিলেন, এবং তিনি ছিলেন চৈতন্যদেবের অত্যন্ত একজন ভক্ত। তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন চাঁদকাজী, এবং এই সমাধি দিয়ে তার ওপরে তিনি একটা চাপা গাছ রোপণ করে দিয়েছে। সেই চাপা গাছটা কিন্তু এখনো আছে, এটা কথিত, এবং চাপা গাছ আর নিম গাছ দুটো একসঙ্গে জড়াজড়ি করে উঠেছে।
চাঁদকাজি সমাধি। যারা আসবেন মায়াপুরে একবার এটা দেখে যাবেন। এটা হচ্ছে মায়াপুরের জগন্নাথ মন্দির। এখন আজকে পূর্ণিমা, তাই একেবারে সাজে সাজে রব, চারদিকে পুরো ক্যাম্পাসটাই সেজে উঠেছে। জগন্নাথ মন্দিরটা এই মুহূর্তে বন্ধ আছে, 12টা বেজে গেছে তাই। তাছাড়াও এখানে আরো দুটো মন্দির আছে। একটা হচ্ছে সীমন্তিনী দেবীর মন্দির, মা পার্বতী এই সীমন্তিনী দেবীর মন্দিরে পূজিতা হন। আর আছে শিব মন্দির। পুরো এলাকাটা মানে পুরো কম্পাউন্ডটা চমৎকারভাবে ডেকোরেটেড, খুব সাজানো বিষয়। মন্দির দর্শন ছেড়ে এবারে প্রত্নতাত্ত্বিক ইতিহাসের জায়গায় বল্লাল সেনের ঢিপি। এইটা হচ্ছে বল্লাল সেনের ঢিপি। অনেকে বলে, এখানকার লোকাল লোকেরা বলে বল্লাল ঢিপি। বল্লাল সেনের সময় হচ্ছে 1160 থেকে 1179, এই 19 বছর। এবং সবাই জানেন ইতিহাসের যে বখতিয়ার খিলজি যখন মাত্র 24 জন সেনা নিয়ে নবদ্বীপ হচ্ছে তখন বাংলার রাজধানী আক্রমণ করলেন, তখন বল্লাল সেন পেছনে জলঙ্গি নদী দিয়ে পালিয়েছিলেন। কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু 1100 শতকে। তার মানে পণ্ডিতরা বলছেন, বা এটা তো এখন এএসআই খনন কার্য করছে, এএসআই বলছে যে এটা হচ্ছে বল্লাল সেনের আগেরও এই স্ট্রাকচার। অ্যাকচুয়ালি ওপর থেকে যখন ড্রোন ছবি নিয়ে দেখা গেছে, তখন দেখা গেছে যে এটা হচ্ছে একটা মন্দির ছিল। এবং যা এখান থেকে যে সমস্ত পাথর পাওয়া গেছে বা ছোটখাটো পোড়ামাটির নিদর্শন পাওয়া গেছে, তাতে পণ্ডিতরা বলছেন এটা একটা শিব মন্দির ছিল। মাঝখানের যে এই অংশটা ছিল মন্দির, আর চারদিকে তার আলাদা আলাদা স্ট্রাকচার চারদিকে ঘেরা ছিল। একই প্যাটার্ন, কিন্তু চারদিকে যে ঘেরা আছে যেটা, সেই প্যাটার্নটা কিন্তু একই। একদম মাঝখানে যেটা আছে এটা হচ্ছে মন্দিরের স্ট্রাকচার, আর চারদিকে যে ঘেরা আছে তার স্ট্রাকচারটাও একটা পঞ্চভুজের আকৃতিতে। মন্দিরের জল নিষ্কাশনের জন্য তখনকার দিনে এই যে পাথরের তৈরি হাঙর মুখ বা কুমিরের মুখ, সেই ব্যবস্থাও ছিল। এই যে নিচে ছোট গর্ত করা আছে যে দিক দিয়ে জলটা নিষ্কাশিত হতো। এবং এইটা বল্লাল ঢিপি বললেও এটা বল্লাল সেনের আগেই এই শিব মন্দিরের অস্তিত্ব ছিল। স্থানীয় লোকেরা একে বল্লাল ঢিপি বলতো তার থেকে। এবং একটা জিনিস খুব চমৎকারভাবে খেয়াল, এটা যে বিভিন্ন সময়ে ধাপে ধাপে গড়ে উঠেছে তার কিন্তু নিদর্শন আছে। যেমন ধরুন এখানকার যে ইটের স্ট্রাকচার, এই যে এই ইটের গঠন, আর মন্দিরের একেবারে উপরের দিকে যে ইটগুলো পাওয়া গেছে, সেই ইটগুলোর গঠন কিন্তু এক নয়, গঠন আলাদা। তার মানে হচ্ছে মন্দিরটা কোনো এক সময় একসঙ্গে তৈরি হয়নি, বিভিন্ন ধাপে 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 এই মন্দিরটা তৈরি হয়েছে। এবং এটাকে এএসআই ইন্টারন্যাশনাল স্ট্রাকচার এই ট্যাগটা দিয়েছে। এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা এখন এটা দেখাশোনা করে। আর যেটুকু খনন কার্য করা হয়েছে সেটা হচ্ছে একদম মাঝখানের অংশটা। তাছাড়াও কিন্তু আরো অনেকটা অংশ রয়েছে চারদিকে বিস্তৃত, যে অংশটা কিন্তু খনন কার্য করা হয়নি। এবার ফিরে চলেছি ইস্কনের মন্দিরের দিকে। সকালেই ভোগের কুপন কেটে রেখেছিলাম গীতা ভবনে। এরপরে 1টা থেকে প্রসাদ গ্রহণ, তারপরে বাড়ির পথে। জয় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জয়।